সন্তান হয়ে কারোর পুত্রবধূ হয়ে আমি কিন্তু মামলার হাত থেকে রেহাই পাচ্ছি না এই সরকারের। আমি কিন্তু জেলের হাত থেকে রেহাই পাচ্ছি না। আমি কিন্তু লাঠি পেটার হাত থেকে রেহাই পাচ্ছি না। আমি কিন্তু রাজপথে রক্তাক্ত হয়েছি। ওই ইটটা কিন্তু গয়েশ্বরের বেটার বউয়ের মাথায় পড়বে, ওইটা বিবেচনা করে কিন্তু ওরা ফেলে নেয়। ওরা রাজপথের একজন আদর্শ বিএনপি আদর্শ কর্মী হিসেবে কিন্তু আমার মাথায় ওই ইটটা ছুঁড়ে মেরেছিল। সেই জায়গায় কিন্তু আমার এই বৈবাহিক সূত্র, পিতৃসূত্র, এই মানে পিতৃকুল, বৈবাহিক কুলের এগুলো কিন্তু গণনা করা হয়নি। আপনি জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত একজন সৈনিক। আপনার বাবা এবং শ্বশুর দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপির নেতা। সেই কারণে কি রাজনীতিতে আপনার উত্থান সহজ হয়েছে? দেখেন, সত্যি কথা বলতে আমি গড গিফটেড কিছু জিনিস থাকে না, যে মানে ঈশ্বর প্রদত্ত পাওয়া, সেই ঈশ্বর প্রদত্ত হয়তো আমি পেয়েছি আমার জন্মসূত্রে আমার পিতাকে এবং আমার বৈবাহিক সূত্রে আমার শ্বশুরকে। ঠিক আছে, তো ওনারা দুইজনই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে মানে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতে দুই কুলেই আমার কিন্তু রাজনীতির শিক্ষা কিংবা রাজনীতিবিদ মানে বিদ্যা অর্জন করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দিক থেকে আমি ঈশ্বর প্রদত্ত আমি এই অলংকারগুলো আমি পেয়ে গিয়েছি জন্মসূত্রে, বৈবাহিক সূত্রে, এবং সেটা আমি আমার নিজের ভিতরে ধারণ করেছি। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তখনই সফলতার মুখ পাবেন কিংবা সফল হতে পারবেন যদি আপনি ওটাকে ধারণ করেন, আপনি ওটাকে লালন করেন এবং আপনি সেটাকে নিয়ে সততার সাথে এগিয়ে চলেন, দেশপ্রেমকে ধারণ করে। তো সেই জায়গা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তই হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে, এবং সেখানে অবশ্যই আমার বৈবাহিক সূত্রের রাজনৈতিক সম্পর্ক এবং জন্মসূত্রের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। যেদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে গ্রহণ করেছেন, সেদিন থেকে কিন্তু আমি মাঠের কর্মী হয়ে দাঁড়িয়েছি, নিজেকে দাঁড়া করানোর চেষ্টা করেছি এবং আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি মনে করি আমি এখনও সফল না। আমি তখনই সফল হব যখন বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমি সফল হব। আমি তখনই সফল হব যখন দেশনায়ক জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে আমাদেরকে তৈরি করছেন তিলে তিলে, তখনই আমি সফল হব। আমি তখনই সফল হব যে আস্থা এবং বিশ্বাস নিয়ে নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আমি যথাযথ গুরু দায়িত্ব হিসেবে পালন করে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামে একজন সৈনিক হিসেবে, যোদ্ধা হিসেবে কাজ করব এবং সেই যুদ্ধে আমরা সফল হব। সামগ্রিকভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, তখনই আমরা সফল হব এবং সফল কর্মী হিসেবে নিজেকে দাবি করব, তার আগে নয়। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতি করতে গিয়ে কি কি বিপত্তির মধ্যে পড়েন? আপনি যে কোনো রাজনীতি পরিবারের সন্তানও যদি না হন, আপনাকে কিন্তু অনেক চড়াই মানে অনেক কঠিন পথ আপনাকে পাড়ি দিয়ে কিন্তু একটা শক্ত অবস্থানে আপনাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, সেই জায়গায় হয়তো আমার চলার পথটা একটু মসৃণ ছিল, কিন্তু আমি কিন্তু সেটা কখনো সহজভাবে গ্রহণ করি নাই কিংবা মানে সহজভাবে মেনে নিয়ে আমি নীরবে ওই অহমিকা নিয়ে কিন্তু আমি ঘরে বসে থাকি নাই। আমি মনে করেছি যে একজন মাঠের কর্মী হিসেবে আমার ছাত্র নেতা যে দায়িত্বটা পালন করছে, রাজপথে স্লোগান দিচ্ছে, ওই যে বাঁশের লাঠির ঝান্ডা তুলে ধরছে জনগণের পক্ষে যুদ্ধ করার জন্য, আমি কিন্তু সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছি বারবার। আমি কখনো ভাবিনি যে পুলিশের একটা মানে লাঠির বাড়ি আমার পিঠে পড়লে হয়তো আমার সম্মানহানি হবে না, কারণ আমি যুদ্ধটা করছি জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তো যেখানে আমি
মানে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের পক্ষে যুদ্ধটা করছে, ওই স্বৈরাচারের লাঠি আমার পিঠে পড়বে, এটাই মানে বাস্তবতা। সেই বাস্তবতাটাকে মেনে নিয়ে কিন্তু আমি রাজপথে কাজ করছি। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমাদের হয়তো অনেক কিছু মানে অপমান অপদস্থ আমাদের হতে হয় রাজনীতি করতে যেয়ে, কারণ এই সরকার তো জনগণকে, কোনো রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক কর্মীকে তো সম্মান করতে তারা শিখে নেয়। তারা শিখেছে কি গুম করতে হবে, খুন করতে হবে, দমন নিপীড়ন, জেল মামলা হামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখতে হবে। সেই জায়গা থেকে তাদের নির্যাতন নিপীড়ন এটা আমরা মেনে নিয়েছি, সেটা রাজনৈতিক পরিবারের সদস্য হই কি না, কিংবা একজন মাঠের কর্মী হয়ে, একজন ছাত্র নেতা বলেন, যুব নেতা বলেন, সাধারণ কর্মী হিসেবে হোক, আমরা সবাইকে এক কাতারে আমরা মনে করি, আমরা ভিন্ন কিছু মনে করছি না। গয়েশ্বরচন্দ্র রায় বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, তার পুত্রবধূ হিসেবে আপনি কি বিশেষ সুবিধা পান? অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। প্রথমে তো আমি রাজনীতিতে আমার নিজের নাম, নিজের পরিচয়ে পরিচিত হতে আমি সবচেয়ে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, গয়েশ্বরচন্দ্র রায় বৈবাহিক সূত্রে আমার শ্বশুর, এবং নিতাই রায়চৌধুরী বৈবাহিক মানে জন্মসূত্রে আমার পিতা। তো দুজনে আমার পিতৃ সমতুল্য এবং পিতা। তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে আমি স্পেশাল কোনো মানে সুবিধা আমি এখান থেকে পাচ্ছি কিংবা নিচ্ছি, কিংবা আমার নেওয়ার কোনো ইচ্ছা আছে, কখনোই না। আমি সবসময় মনে করি কি জানেন, আমি সবসময় বলি যে আমি যেটা প্রাপ্য, আমি যেটা পাই, সেটা যেন আমি আমার কর্মের মাধ্যমেই পাই, আমি আমার ত্যাগের মাধ্যমে পাই। যদি আমার কর্ম না থাকে, যদি আমার ত্যাগ না থাকে, যদি আমার কোনো মানে জ্ঞান না থাকে রাজনৈতিক, আমি যেন সেই প্রাপ্তি কখনোই অর্জন না করি। কারণ যে প্রাপ্তি অর্জন করে আমি ধরে রাখতে পারবো না, সেই প্রাপ্তি নিয়ে আমার লাভটা কী? তো সেই জায়গা থেকে হ্যাঁ, হয়তো কিছুটা সুযোগ সুবিধা বৈবাহিক সূত্রে, পিতৃসূত্রে আমি পাচ্ছি কিছুটা, কিন্তু বেশিরভাগটাই আমাকে অর্জন করে নিতে হচ্ছে আমার কর্মের মাধ্যমে, আমার ত্যাগের মাধ্যমে। কারণ আমি কিন্তু এই পরিবারের সদস্য হয়ে কিংবা কারোর সন্তান হয়ে, কারোর পুত্রবধূ হয়ে আমি কিন্তু মামলার হাত থেকে রেহাই পাচ্ছি না এই সরকারের, আমি কিন্তু জেলের হাত থেকে রেহাই পাচ্ছি না, আমি কিন্তু লাঠি পেটার হাত থেকে রেহাই পাচ্ছি না, আমি কিন্তু রাজপথে রক্তাক্ত হয়েছি। ওই ইটটা কিন্তু গয়েশ্বরের বেটার ওর মাথায় পড়বে, ওইটা বিবেচনা করে কিন্তু ওরা ফেলে নেয়। ওরা রাজপথের একজন আদর্শ বিএনপি আদর্শ কর্মী হিসেবে কিন্তু আমার মাথায় ওই ইটটা ছুঁড়ে মেরেছিল। সেই জায়গায় কিন্তু আমার এই বৈবাহিক সূত্র, পিতৃসূত্র, এই মানে পিতৃকুল, বৈবাহিক কুলের এগুলো কিন্তু গণনা করা হয়নি। যদি গণনা করা হতো তাহলে আজকে দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি মহান স্বাধীনতা ঘোষকের সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি একজন রাষ্ট্রপতির সন্তান, তাকে আজকে নির্বাসিত জীবনযাপন করতে হতো না। যেখানে স্বয়ং বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশকে যিনি নতুন একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তার সন্তান যেখানে এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী, এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে রেহাই পায় না, সেখানে নিপুণ রায় চৌধুরী তো তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে,
এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।